নাম বলবেন আপনার? নদী। নদী। নদী হচ্ছে আপনার নাম। বর্তমানে বয়স কত? 22 বছর শেষ, 23 বছর পার আছে। 23 বছর। আপনি কি করেন পেশায়? আমি পেশায় এখন ফ্রি বাসায়। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানেন জি। এবং এই অনুষ্ঠানে মানুষ নিজের ভুলগুলো, অপরাধগুলো এখানে কনফেস করে, স্বীকার করে এবং আপনি সেটা করতে যাচ্ছেন পুরো অনুষ্ঠান জুড়েই। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে কেন আসলেন? কারণ আমার জন্য কয়েকটা জীবনই নষ্ট হয়েছে, কষ্ট পাইছে। আমার মনে হলো অনুষ্ঠানে শোনার কারণে আমি যদি এই অনুষ্ঠানের যে আমার কথাটি বলি, আমার মতো ভুল জানি আর কেউ কখনো না করে। ওকে, আমার মতো কেউ জানি আর কেউকে কষ্ট না দেয়। ওকে, আমরা শুরু করতে পারি। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব, ঠিক আছে? আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে, এটা আগে বলেন। আমি 3 বছর যাবৎ আপনার অনুষ্ঠানটা শুনছি, কিন্তু এখন মনে হলো আমি নিজেই তো একটা অপরাধী। আমি কার অপরাধীর গল্প শুনি, আমি নিজেও যা বলি তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে। কিবরিয়া ভাই, আমার একটা প্রশ্ন ছিল, জি। আপনি কেন ওই চ্যানেল থেকে না বলে চলে আসছেন? আচ্ছা, আপনি প্রশ্নটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন। আমি বলেছিলাম যে আপনি আমাকে অনুষ্ঠানই করেন, তাতে করে এটা অনেকেরই বিষয়টা জানা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটা না বলা না, এটা আমি যখন একটা রেডিও থেকে অন্য কোনো রেডিওতে যাচ্ছি, তখন আমি যদি বলি যে আজকের পর থেকে আমাকে শুনতে পাবেন ঢাকা এফএমে, ওই রেডিওতে বসে, এটা খুবই নন প্রফেশনাল শোনা যায় এবং এটা ওই রেডিও পারমিটও করে না, তাই না? সুতরাং না বলে না আসলে। তবে হ্যাঁ, আমার হয়তো আরও একটু বলা উচিত ছিল যে আমি খুব শীঘ্রই অন্য একটা রেডিওতে জয়েন করতে যাচ্ছি, সেখানে আমাকে আপনারা শুনতে পাবেন। কিন্তু আমি সেটা বললেও যে সেখান থেকে সেটা প্রচার করা হবে, এমন তো কোনো গ্যারান্টি ছিল না। হ্যাঁ, এবং আমি জানি যে এরকম অনেক মানুষই, আমি এখন পথে ঘাটে, হাটে মাঠে ঘাটে আমার সঙ্গে দেখা হয়ে যায় যে ভাই আপনি রেডিও ছেড়ে দিলেন কেন? ওকে, এই প্রশ্ন করে অনেকেই। আমি তো ভাই রেডিও ছেড়ে দেইনি। আমি যেদিন থেকে আমার পূর্বের স্টেশন ত্যাগ করেছি, এই ঢাকা এফএমে জয়েন করেছি, সেদিন তার পরের সপ্তাহ থেকেই আমি রবিবার এবং বুধবার দুটো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো সেম, প্রেজেন্টেশনের ধরনটা একটু আলাদা এবং তারপরেও আমি দেখেছি যে অনেক মানুষই এখন পর্যন্ত জানে না যে আমি ঢাকা এফএমে কাজ করছি। হয়তো ধীরে ধীরে জেনে যাবে আর কি। হ্যাঁ কিবরিয়া ভাই, কারণ আপনি যেদিন বলছেন আজকে অনুষ্ঠানে লাস্টে দিয়ে আমার কিছু কথা শুনতে পারবেন, সেদিন মানে কি কিবরিয়া ভাই কি বলতে চায় এতদিন যাবত, সেজন্য অপেক্ষাতে করছি। অপেক্ষাতে করার পর দেখি সে আর চ্যানেলে থাকবে না। সে কোথায় যাবে, কি কারণে যাবে, কারণটা কি একটু তো জানাবে না, ফেসবুকে তো জানাবে। এর জন্য জানেন আমি অনেক কান্না করছি সেদিন রাত, আমার ঘুমেই হয়নি। কারণ আপনাকে আমি কখনো দেখিনি, আজকে আমার জীবনে প্রথম দেখা। তারপর আপনি কণ্ঠ শুনে আর আপনার ব্যবহার আচার এতটা ভালো, সেটা থ্যাংক ইউ। আমার সামনে বসে প্রশংসা করছেন, আমার কিছুটা বিব্রত লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, সৃষ্টিকর্তার কৃপা। আমরা মূল জায়গাটা থেকে শুরু করতে চাই। বুঝতে পেরেছি অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু ধীরে ধীরে খুঁজে পাবে আমাকে, আমি এটা বিশ্বাস করি। কারণ বাংলাদেশের লার্জেস্ট নেটওয়ার্ক হচ্ছে ঢাকা এফএম। সো টুডে অর টুমোরো সবাই এটা জানবে, খুঁজে পাবে। ওকে, নদী, একেবারে ব্যাকগ্রাউন্ড যেটা বোঝাচ্ছি যে আপনি যে আজকে যে জায়গাটায় এসে উপনীত হয়েছেন এবং আপনি বুঝতে পারছেন যে আপনার যে ভুলগুলো, অপরাধগুলো, সেই ভুল আর অপরাধের পেছনে তো একটা শক্তিশালী কারণ আছে। সেই ছোটবেলা থেকেই আমি শুরু করতে চাই যে কিভাবে আপনি ধীরে ধীরে এই জায়গাটায় এসেছেন। আমার মা হারা 3 ভাই, আমরা 3 বোন 2 ভাই। তখন আমার বড় বোন হলো, তারপরে আমি হলাম, তারপরে আমার আরেকটা বোন হলো। এই কারণে আমার আম্মু আমার ছোট খালাম্মার কাছে আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার কারণে তখন আমার খালাম্মার শুধু নতুন বিয়ে হয়েছে, আমি শুনছি বড় হয়ে, তখন তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার হাজবেন্ড দেশের বাইরে থাকতো। এই জন্য আমার ছোট খালাম্মা আমাকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তারপরে আমার মা আমার কোনো খরচপাতি দিত না, আমার বাবাও দিত না, আমার খালাম্মা চাইতো না, বলতো আমার হাজবেন্ড বাইরে থাকে, তুই থাক, আমারই তো মেয়ে, বোনের মেয়ে আমার মেয়ে। বয়স যখন 5 বছর, তখন আমার খালাম্মার করে আমার একটা বোন হলো। বোন হওয়ার পরে তারপরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি স্কুলে যাওয়ার সময় আমার বোনকে দিয়ে আসি, আবার নিয়ে আসি। বা তারপরে আস্তে আস্তে যখন আমি 6-এ উঠলাম, আমি আবার খুব সাইকেল চালাতে পছন্দ করতাম। আমি সাইকেল নিয়েই, স্কুলটা অনেক দূরে ছিল, সাইকেল চালাই স্কুলে যেতাম। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে মানে কয়েকটা ছেলে মানে প্রশ্ন করতো, এই মেয়েটা কেন সাইকেল চালিয়ে স্কুলে যায়? সবাই তো এইভাবে সাধারণভাবে যায়, পায়ে হেঁটে যায়, এই মেয়েটা কেন এই সাইকেল চালা যায়? আমরা ওই মেয়ের পাশে পাশে যাবো। ঠিক আছে, যাক, সেই নিয়ে আমি কখনো প্রশ্ন করি না। তারপরে একদিন একটা ছেলে বললো, নদী তুমি কেন সাইকেল চালায় স্কুলে যাও? এটা কোন ক্লাসে? আমি তখন 6-এ ভর্তি হয়েছি। বললাম কি, দেখো আমাদের বাসা থেকে অনেকটা লেট হয়ে যায়, আমার বোনকে স্কুলে পৌঁছাই দিয়ে আমার স্কুল যাইতে হয়, আমার পায়ে হেঁটে যাওয়ার এত সময় নাই, এই জন্য আমি নিজে সাইকেল চালাইয়া যাই। তারপরে বললো ঠিক আছে যাও। এইভাবে তো ছেলেরা খারাপ ভাবে, গ্রামে একটু গ্রাম সাইডে, এটা শহর হলে চলতো। আমি প্রতিদিন সাইকেল চালাই, ওখানটা যাই, ছেলেটার প্রতিদিন দোকানে বই থাকে, শুধু আমাকে ফলো করে। আমি আবার স্কুল ছুটি হওয়ার টাইমে বসে থাকে,
যাওয়ার সময় বসে থাকে। একদিন আমি মেলাতে, বাড়ির পাশে মেলা হয়, বিরাট বড় মেলা, সেই মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে সে আমার জন্য একটা গোলাপ নিয়ে দাঁড়ায় আছে, বলে নদী এটা তোমার জন্য। আমি কেন, এটা আমার জন্য। আমি এই গোলাপ দিয়ে কী করবো? গোলাপ তোমার চুলে পরবা, মেয়েদের চুলেই তো গোলাপ খুব সুন্দর লাগে। আমার আচ্ছা ঠিক আছে। পরে তারপরে আসলাম, তারপরে এইভাবে 6-এর জীবনটা পার হয়ে গেল। ছেলেটা এভাবে শুধু তাকাই থাকলো। তারপরে 7-এ উঠলাম, উঠার পরে আর তার সাথে দেখা হয় না, সে কোথায় জানি চলে যায়। তারপর আমি 8-এ উঠলাম, 8-এ উঠার 2 মাস পরে বিয়ে দিয়ে দিবে। আমাকে আর পড়াশোনা করাবে না, আমি অনেক দুষ্টু, সাইকেল চালাই, স্কুলে যাই, মানে আমাকে আর বিয়ে দিয়ে দেবে। একটা ছেলে আমাদের এলাকায় মেয়ে দেখতে গেল, মেয়ে দেখার পরে সে মেয়ে বাসায় ছিল না। আমি স্কুল থেকে আসছি, সে আমাকে রানিং অবস্থা দেখে আসলো। দেখে আসার পরে বলে কি এই মেয়েটা কার? আমি তো মেয়ে দেখতে আসছি, এই মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি একটু তার ফ্যামিলির সাথে কথা বলতে পারি। তারপরে একজনকে প্রশ্ন করলে এই মেয়েটা বাড়ি দেখাই দিল, ওই যে মুখ বাড়ি যান তৈরি পায়ে দেবে। তারপর যাওয়ার পর আমি তো তখন বাসায় ছিলাম না। আমার ক্লাসে পড়েন তখন? আমি তখন 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ। তারপরে আমার আব্বু আমার সাথে কথা বলে আচ্ছা মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিবই, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপরে ছেলের বাবা ছিল না, মা ছিল। তারা খুব ছোট ফ্যামিলি ছিল, 1 ভাই 1 বোন ছিল, আর বোনের শুধু একটা মেয়ে ছিল। তারপরে তারা আসলো, আসার পরে এক দেখায় আন্টি পরে রেখে গেল, বিয়ে হোক আর না হোক আন্টিটা পড়ে থাক। তারপরে আমাদের ফ্যামিলিতে গেল, যাওয়ার পরে কিনো রকম, মানে তখন আমার বাবা মার চিন্তা ছিল কি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, সে যে এরকমই হোক। আসলে কিন্তু তখন আমার বয়স রানিং 14 বছর চলতেছিল। তখন আমার হাজবেন্ডের বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে, কিন্তু তার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এর জন্য বিয়ে দিবে। ছেলে হোক না বয়স্ক হোক, বয়স, তার তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মান সম্মান আছে, দিয়ে বিয়ে। মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে, সুখে থাকবে। তারপরে আমি তো ছেলেকে যে একদিন দেখছিলাম, তারপরে মানে পরে শান্তি পরে রেখে গেলো, তারপরে একদম সরাসরি বিয়ে। তারপরে বিয়ে ভালোই হয়েছে, মানে দুমদাম করে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমাকে যখন বাসা নিয়ে আসলো, তখন আমি দেখি, তারপর এখন নিজের চোখের সামনে দাঁড়ায় দেখি কি, যখন বাসর রাত্রে এটা কার সাথে বিয়ে দিছে, সে তো আমার মনে হয় আমার বাবার বয়সের সেম। সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে দিলে? আমি তারপর তাকে বললাম, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো তোমাকে বিয়ে করছি, তোমাকে একা বিয়ে করিনি, তোমার বাবা মাকে সাক্ষী রেখে বিয়ে করছি। তাহলে বিয়ে করছি, তারপর ঠিক আছে সংসার করতেছি। তখন স্বামী কী জিনিস আমি বুঝতাম না। মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমাই থাকতাম, মানে এই রুমও ঘুমাই থাকতাম, ওই রুমও ঘুমাই থাকতাম, মানে কোনো ছিল না। তারপরে বললাম কি আমাকে এখন একটা ফোন কিনে দেবেন, আমি তো বাবা মার সাথে কথা বলতে হয়। কি বলবেন? ওকে এখন তোমার ফোন কিনে দরকার নেই, এখন তুমি ফোনটা কী করবে? তুমি এখন তোমার যখন একটা বেবি হবে তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, এছাড়া দিব না। আর ফোন তোমার চালানোও নিষেধ। আর একটা কথা সে বলে রাখছিল শুরুর থেকেই, তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না, তুমি সবসময় পর্দা করে বাইরে যাইবা, তুমি বিনা কারণে গেটের বাইরে বেরোতে পারবে না। আমার সে এখনো পর্যন্ত গেটের বাইরে বেরোতে দেয় না, গেটের বাইরে বেরোতে পারবে না। ঠিক আছে, তখন তো বুঝি না বেরোলে, গেটের বাইরে না বেরোলে কী হবে? পুরো পাশটা তো ঘরের ভিতরে থাকতেই পাইতাছি, তোর দরকার কি গেটের বাইরে দেওয়ার দরকার? তো যাই না। তো এমন কথা হতে একদিন সে আমাকে আমার বাবা বাড়ি নিয়ে যাওয়ার পরে, মানে বাবা বাড়িতে আসতেছি, তখন বাসে ওঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বলছে কি, ভাইয়া আপনার মেয়েকে কি শ্বশুরবাড়িতে নিয়ে আইতেছেন? আমি তখন এই কথাটা শুনে কি জানেন না, আমি অনেক কান্না করছি। আমি তারপরের থেকে ভাবি তার সাথে আমি আর কখনো বাইরাবো না। তখন আমি বরখা ছাড়াই বাইরেছিলাম। যখন এই কথাটা বললো, আপনি কি ভাই আপনার মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে আসতেছেন? আমি কি রে, আসলে কি আমি এটা ভাবি? সে বয়স সবাই তো ভাবে, না হলে সে কেন এই কথাটা বলবে? তখন আমার হাজব্যান্ড প্রশ্নের উত্তর দেয়নি, প্রশ্ন উত্তর না দিয়ে আমি কান্না করতেছি। তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হব, এই জন্য কান্না করতেছি। তারপরে বলল থাক, মানুষের কথা কি হয়। তারপরে আমি বাসায় এসে কিছু বলিনি, আমি তারপরে এভাবে শুয়ে থাকার পরে তারপরে আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো। বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেয় না, একদম নিষেধ। এখন যখন 1.5 মাস বেবির বয়স পেটে, তখন বললো তোমার এখন থেকে গেটের বাইরে যাওয়া একদম নিষেধ, শুধু ডাক্তার চেক আপ করবে, বাসায় এসে ম্যাডাম আসবে। 12 তারিখে ডেট ছিল, আমাকে 5 তারিখে সিজার করবে, নর্মালি বাচ্চা নেবে না। তারপরে 5 তারিখে নিয়ে যাওয়ার পরে মানে তখন আমার বয়স 16 বছর। নেওয়া যাওয়ার পরে হাসপাতালে অনেক ডাক্তাররা অনেকটা রাগ হচ্ছে, এত অল্প বয়সের মেয়ে, আপনি এখনই মা। তারপর ঠিক আছে, অপারেশন হলো, মেয়ে হওয়ার পরে তখন আমার হাজব্যান্ড তো অনেকটাই খুশি,
অনেকটা হ্যাপি তার মেয়েকে দেখে, কিন্তু বউ কি হলো সেটা দেখার তার প্রশ্ন ছিল না। মানে বউয়ের খবর না নিলেও চলবে, মেয়েটা ঠিক আছে কিনা এটা হচ্ছে বউর মূল না কথা। নিলেও হ্যাঁ। চলবে, আমার মেয়ে হয়ে গেছে, আমার একটা সংসারের হয়ে গেছে। তারপর ঠিক আছে, মেয়ে নিয়ে অনেকটা হ্যাপি। এখন হাসপাতালে রিলিজ করে আমি বাবা বাড়িতে নিয়ে যাবে, এখন বলে কি না আমার বাড়িতে যেতে হবে। আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যে কিচ্ছু করতে পারবে না, এখন ঘাটে তো নামতে পারবে না, আমার মেয়ে আমার বাসায় থাকবে। তারপরে আমার হাজবেন্ড হাসপাতালের বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবা বাড়িতে পাঠাইলো। তারপরে নিয়ে আসলো 12 দিনের দিনে। নিয়ে আসার পরে বেবিটা আস্তে 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 মানে মানে করতেছে, মানে এমনভাবে টক করতেছে জানি সে আমাকে ভুলে থাকতে পারে। আমাকে ভুলে থাকতে থাকতে সব সময় দাদুর কাছে থাকে, মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি, মানে দাদা তো নাই, আল্লাহ দাদুর কাছে থাকতো। আর ওর আব্বু তো মিরপুরে কে দোকান আছে জামা কাপড়ের, দোকানের থেকে যাত্র রাত্রে 11টায় 10টায় যাই বাবা সবসময় তাদের কাছে রাখতো, আমাকে দিত না তেমন একটা। খাওয়া পড়া গোসল যা আছে সব করতো। করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখি কি তার শরীরে পরিবর্তন আসতেছে, মানে সে স্বাভাবিকভাবে সুস্থ না, আমি দেখতেছি শুধু অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আপনার মেয়ের কথা বলছেন আপনি? না, আমার হাজবেন্ডের কথা বলছি। আচ্ছা। মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, মানে সে তখন একটু আগ্রহ ছিল। যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী, তাকে দিয়ে আমার সবটাই দরকার, তখন সে আস্তে আস্তে তো দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পরে তারপরে থেকে আস্তে আস্তে কেবরে ভাই মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো। এটা বিয়ের কতদিন পরে? বাচ্চাটা হওয়ার 6-7 মাস পরে থেকে। আচ্ছা, বাচ্চাটা হলো কত বছর পরে? বাচ্চাটা বিয়ে 3 বছর পরে হয়েছে। 3 বছর পরে হয়েছে, তার মানে 3.5 বছর 4 বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল, ভালোই বলা যেতে পারে। মানে একরকম না, মানে তখন আমি স্বামী কি জিনিস তখন বুঝতাম আপনি বুঝতেন না, কিন্তু মানে যা স্বাভাবিক চলতো। আচ্ছা, কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন, যখন আমি সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো, তাই বলতে চাচ্ছেন? আচ্ছা, ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আজকে যেই সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে সেটা একটা মানুষের ব্যক্তি জীবনের গল্প, কিন্তু এটা আমাদের সমাজে কিন্তু এই ঘটনা একক না, খুব বেশি রেয়ার না। এই ভদ্রমহিলা কত বড় ভুল করেছে বা কত সিক্রেটস আজকে এখানে রিভিল করবে সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরবো মাত্র সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান, তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবারও এই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার, জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 0963871771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ, নদী, আমরা যেখানটায় ছিলাম, তারপর আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন এই রুমে থাকেন, বলে আমার তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সে এত রাত পর্যন্ত রাত্রে জেলা কাজ করলে হিসাব টিসাব করলে তুমি তো বিরক্ত হবে। আমি কি সব সময় আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন, আমি ঘুমাইতাম, আমি ভাবতাম সে আসবে, আমি তারপরে মানে অপেক্ষা থাকতে তো ঘুমাই পড়তাম। এখন দেখি কি রাত পাড়ে সকাল হয়ে গেছে, এখনও সে আসেনি, ওই রুমেই শুয়ে পড়ছে। তারপরে শুয়ে থাকার পরে তারপরে একদিন আমি নিজের থেকে ওই রুমে গেলাম। ওই রুমে যাওয়ার পরে আমি বলছি আমি এখন আপনার কাছে কিছু চাই। এখন তুমি কি চাও? আমি আপনি স্থির হয়ে যা যেতে পারি তাই চাই। কয়ে সরি আমি এখন দিতে পারবো না।
দিতে পারবেন না, কারণটা কি? আমি এখন সন্দেহ ঢুকলো, সে কেন এমনটা করে, কেন একটা স্বাভাবিক ছেলে তো এমনটা করবে না। আমার বেবি হয়েছে দেখে আমার কাছে আসে না, না কি কারণটা কি আমি এখন জানবো। আরও মানুষও তো বেবি হয়, তার হাজবেন্ড কি তাকে রেখে চলে যায়? তারপরে এখন দেখি মানে সে এখন বাসাও আসে লেট করে, মানে ভাবে আমি এখন যদি তাড়াতাড়ি বাসা যাই, সে তো অবশ্যই আমাকে এই প্রশ্নটা করবে, আমার কাছে আসতে যাবে। এই জন্য সে লেট করে বাসায় ফিরতো। হ্যাঁ, মানে আগে আসতে 9টা 10টা অথবা 10:30, এখন দেখি 12টা 1টা, এমন আছে 2টোও বেজে যায়। বাসা আসার প্রশ্ন হলে বলে এই বন্ধুদের সাথে ছিল, এটা ছিল, ওইটা ছিল। তাহলে দেখি এখন সে আমাকে কিন্তু সময় দিচ্ছে না, এমন সময় একটা বিয়ের প্রোগ্রাম করলো, নাচ করতে পারি বিয়ের অনুষ্ঠানে, মানে আর কেউ কে দাওয়াত না করলো, মানে বিশেষ করে আমাকে দাওয়াত করবে, মানে কারণ আপনি গিয়ে নাচানাচি করবেন। ওকে, ওদিন বিয়েতে তো গেছি, মানে বাচ্চা তখন 9-10 মাস হবে। মানে আমার শাশুড়ি বাবা ভালো ছিল, বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাও, বাচ্চা তো পিঠে খায়, বাচ্চা আমি দেখে রাখছি। আমি দেখে রাখছি, যাও। মানে আমরা মানে একটা বিয়ে হলে সবকিছু আলাদা করে কিনে নিই, যে ধরেন আজকে এই বিয়েতে জামদানি করবো, মানে সবাই এক কোয়ালিটির জামদানি, মানে ওইরকম সবাই। আমার শাশুড়ি আবার টাকা দিল, বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, নিয়ে আসলাম। তারপরে আমরা পার্লারে সেজে প্রোগ্রামে যাওয়ার পরে সেরকম পরে আমার হাজব্যান্ড কিন্তু যায়নি। তারপরে তো গায়ে হলুদ গেল, তারপর তো বরযাত্রী, মানে হিন্দুদের বিয়ে তো রাত্রে হয়, তাহলে আমাদের এখানে 11টা থেকে 12টা সাবার পোড়াবাড়ি বিয়ে। জি। তারপরে আমাদের মিরপুর থেকে যেতে তো বেশি সময় লাগে না, 12টার দিকে গেল, 3টা লকডাউনে বিয়ে, তো 1টা বাজে পৌঁছাই যাবো। তারপরে আমার হাজব্যান্ড বরযাত্রীতেও যাবে না, কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু আমারও এনজয় করতে ভালো লাগে, আমিও যেতে থাকি, সবসময় তো মন মোটা হয়ে থাকি, চলে যাই, মজা করি। তারপরে যখন আমি সাভারে গেলাম পোড়াবাড়ি যেতে, আমি এখানে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইন দ্য মিন টাইম আপনি আপনার, যেহেতু এটা একটা বেসিক নিড মানুষের জীবনে, আপনি আপনার হাজব্যান্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন, বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে, বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত? হ্যাঁ, আমি ডাক্তার দেখাইছি ওই সময়টাতে বিয়ে বাড়ির ঘটনার আগে? হ্যাঁ দেখাইছি। আচ্ছা। দেখানোর পরে ডাক্তার বলছে সব কিছুরই একটা শেষ আছে, মানে আপনার হাজব্যান্ড বিয়ে করছে লেট করে, ঠিক আছে, কিন্তু আগে বাইরে সময় কাটাইছে, এই কারণে এই জিনিসটা হয়ে গেছে। বাইরে সময় কাটিয়েছে মানে হচ্ছে বাইরে অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল। জি জি। ওকে, যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বললো যে এটা আসলে ট্রিটমেন্টে গেলেও এটা কিওর হওয়ার মতো ব্যাপার নেই, না ঠিক হবে না। ওকে ঠিক আছে, বলুন। তারপরে ওই যে বিয়েতে গেলাম, তারপরে তখন আমার একটা পার্সোনাল সিম ছিল মাত্র 2-3 দিন আগে, যে হঠাৎ একদিন মানে ওই রাত্রে চিটাগাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে। তারপরে আমি খেয়াল করতে পারলাম না, 1 আসলো না 2 আসলো। তারপর বললাম কি আপনি মানে কোনটায় ফোন দিয়েছে? বললো কি 22-এ ফোন দিয়েছে। আমি কি নাম্বারটা আপনি কোথায় পেলেন? বললো কি মন থেকে নিয়েছি। মন থেকে নিয়েছেন কেন? নিলাম। মন থেকে মানে ওই ছেলেটা মন থেকে নাম্বারটা নিজের থেকে, মনটাকে মানে ছেলের মন থেকে, ও আচ্ছা নিজের মন থেকে অজান্তেই টিপে বের করেছে। হ্যাঁ, ইচ্ছা করে নাম্বারটা বানায় আমার ফোনে কল আসছে। যদি কোনো ছেলে হয় আমি বন্ধু করবো, আর যদি কোনো মেয়ে হয় আমি প্রেম করবো। ওই কি রিয়া স্বাভাবিক কথা কেন বলেন? তারপরে বিয়ে হলো। বিয়ে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিল, মানে আমিও কথা বলছিলাম। তারপরে আমি ভাবি থাকি একটু ফান করি, মজা করি, একটা বিয়েতে আসছি আপনি তো মজা আরো মজা করি। তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতেছে, তারপর মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমি রেখে দিই, মানে রাইনা থেকে রেখে দিই। তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইরে এসে তখন দেখে আমার অনেক নাচ, সবার নাচের তো আমার নাচের বেশি। তখন আমার হাজব্যান্ডকে মানে তারা আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে, ওইটি ফেসবুকে ছাড়ছে। আমার হাজব্যান্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে। তারপর বলে দেখো তুমি বিয়েতে যে করে নাচো, তোমার তো পর্দা ছাড়া বাইরে যাওয়া নিষেধ। আপনি নিষেধ করছেন ঠিক আছে, তো বাড়ি ঘরে বিয়ে যেতেই হবে, আর তো আমার বাবার বাড়ি এলাকা না, আপনার এলাকায়। তারপরে বললে ঠিক আছে আর কখনো কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না। আমি বললাম এখন আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কেন দেখতে হ্যাপি করতে পারতেছেন না, আপনি কেন কী দিতে তোমাকে হ্যাপি করতে পারতেছেন না, টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি, আমাকে দিলে কী হবে, আমি তো নিজে অসুস্থভাবে বসবাস করতেছি। তখন মাথায় বুদ্ধি আসলো এইভাবে একা জীবনের থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে, আমার সময়টা তো কাটবে, আমার মনটা তো ভালো থাকবে, একা একা জীবন মনে হয় চলবে না। কিন্তু এই যে কথাটা আপনি বললেন, এখানে আমার কিছু জিনিস জানার আছে। একটা যেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের একটা বড় সমস্যা ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত, আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা, আপনাকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন কাজ, এগুলো সে করতো ঠিক মতো? জি না, এগুলো সে করতো না। না মানে সকালে 8টার দিকে দোকানে যেত, সকালেও বাইরে খাইতো, দুপুরেও বাইরে খেত, শুধু রাত্রে মাঝে মাঝে রাত্রে বাসায় খেত না, 3 বেলায় সে বাইরে খেত। তার মানে আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু, তাও হতো না কারণ সে অন্য রুমে থাকতো। হ্যাঁ, স্বপ্নের মতো। কত সময় যদি স্বপ্নের মতো জাগনা পেতাম তাহলে দেখতে হতো না, তো হতো না।
আমি আবার আচ্ছা। মানে অপেক্ষা করতে করতে মেয়েটা কোথায় থাকতো? আপনার কাছে থাকতো? না, মেয়েটা তার দাদুর কাছে দাদুর কাছে থাকতো। তার মানে আপনার সারাদিন একা কিভাবে কাটতো? শুধু একা একা থাকতাম, কাজের মেয়ে এসে কাজ করে যেত। ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুনবেন। স্টোরিগুলোকে যারা এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নিচ্ছেন তাদের জন্য আমাদের সরি বলা ছাড়া আসলে কিছু বলার নেই, কারণ এই গল্পটা শুনছেন হয়তো মজার জায়গাটা থেকে অনেকেই। আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে, সাবধান হন। এবং সবসময় একটা কথা বলি, যে ভয়াবহ বিষয়গুলো এই সিক্রেটস অনুষ্ঠানে উঠে আসে সেগুলো শুধু সেই সব মানুষদের জন্য না, যাতে করে আপনার জীবনে না ঘটে সেই জন্যে। সুতরাং আমাদের অনুষ্ঠানের নদীকে আঙ্গুল তুলবেন না, আপনি আঙ্গুলটা আপনি আপনার দিকে ঘোরান, যাতে করে আপনার জীবনটা নদীর মতো না হয়, প্লিজ। সো এই স্টোরিগুলোকে কেউ এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেবেন না। এই জন্য আমাদের সিক্রেটসের ট্যাগলাইনটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের বাইরের কোনো কিছু, এন্টারটেইনমেন্টের চেয়ে বেশি কোনো কিছু, যেটা আসলে শুধু এন্টারটেইনমেন্ট বললে কম বলা হয়। বলুন তারপরে কি হলো? মানে বিয়ে থেকে আসার পরে মানে সেদিন তো সারা রাত জাগনা ছিলাম, তারপর পাশে এসে সকালবেলা এবং আপনি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন। হ্যাঁ, কারোর সাথে ফ্রেন্ডশিপ করবো, একটা বন্ধুত্ব করি, সে তো ঢাকার বাইরে, শুধু নেক্সট টাইম শুধু কথা, এছাড়া কিছুই না। তারপরে ভাবলাম ঠিক আছে বন্ধুত্ব করি। তারপরে আমি আবার কিবরিয়া ভাই সব কিছু লিখে রাখি। আমার একটা মানে আমি যখন বুঝি তখন থেকে আমার একটা অভ্যাস, যা হবে সব কিছু লিখে রাখি। তারপর ওই ছেলের সাথে মানে কথা বলতে বলতে মানে ছেলেটা দেখে খুব ভালোই, মানে ভালো খোঁজ খবর নিতেছে, হ্যাঁ নদী কী করতেছ, খাইছ পড়ছ। কিন্তু মেয়ে ছেলেটা আমাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ তুমি কি ম্যারেজ না অনম্যারেজ? আমি বলছি জি না, আমি ম্যারেজ না অনম্যারেজ। এটা বলছি, এটা আমার ভুল। তারপর আপনার সামনে বলছি মানে আনম্যারিড, হ্যাঁ বিয়ে হয়নি আপনার? হ্যাঁ, বিয়ে হয় নাই, তবে শেষ। মানে এমন কথা তো অনেক মজা করে কথা বললাম, মজা করে মানে 10 দিন কথা বলার পরে 11 দিনের দিনে রাত্রে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগছিল। হ্যাঁ অনেক ভালো লাগছিল। অনেক 10 দিনের পর 11 দিনের দিনে সে রাত্রে ফোন দিয়ে বলতেছে, নদী আমি তো এখন চিটাগাং থেকে ঢাকা আপনি আসছি। রাতেও কথা বলতে পারতেন কারণ আপনার হাজবেন্ড আপনার হ্যাঁ আমার পাশে থাকতো না তো। ওকে। পরে বলতেছে কি, নদী আমি তো এখন ঢাকা আসতেছি। আমি বলি, কেন তুমি ঢাকা আসতেছো কেন? কয় তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিচ্ছে, আমার তোমাকে দেখতেই হবে। আমি কই সত্যি না মিথ্যা? আমি ভাবছি তখন কি ভাই সত্যি মিথ্যা কথা। তারপরে সে ঠিকই মানে রাত্রি 12টার দিকে ট্রেন থেকে নেমে আমাকে ফোন দিয়েছে, দেখো নদী আমি তো এখন ঢাকা আসছি, তুমি মেয়ে মানুষ, এত রাত্রে বাসা থেকে বেরোতে পারবে না, তুমি এক কাজ করো, কালকে সকালে আমার সাথে কমলাপুর স্টেশনে দেখা করো। আমিও তো আমার লাইফের প্রথম আজকে ঢাকা আসছি, আমি কিছুটাই চিনি না, আর গাফতলে যাবো কি করে। সেদিন কি ফিরে ভাই জানেন না, এত বৃষ্টি বলার বাইরে। আর আমি কমলাপুর স্টেশনে আমার লাইফেও কখনো আসিনি, তাও একটা ভয়ঙ্কর ব্যাপার। আমার হাজবেন্ড তো বাসায় না, দোকানে। তখন আমার শাশুড়ি মাকে বললাম কি, মা ছেলেটার নাম কি ছিল? রাকিব। রাকিব, ওকে। কিন্তু আমি সবসময় আমার ছদ্মনামই দিতাম, কখনো আসল নাম দিতাম না। নদী নামে বলতেন? হ্যাঁ, এখনো পর্যন্ত নদী নামই আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আল্লাহ বলতো কি, আচ্ছা নদী তাহলে আমি কি দেখো মানে সকাল হয়ে গেছে, পরে ফোন দিতেছে, আমি তখন বৃষ্টিতে ভিজতেছি। পরে কি দেখো 10টা বেজে গেছে, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? আমি কেন তোমার ফোন আমি কেন রিসিভ করবো? আমি তো আসছি, তোমাকে মনে নেই? আমাকে সরি একটু মনে নেই। তুমি কি করছো? আমি বৃষ্টিতে ভিজতেছি। তোমার তো ঠান্ডা লাগবে। আমি ঠান্ডা লাগবে না। তারপর বলি কি, তুমি কতক্ষণ আসছো? আমি বলি কি, আমি তো যা তো কখনো যাই নাই, তাও তো 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারে, যার মতো করতে পারি। তা বলে কি, আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমি আবার বিকেলে যাইতে হবে, এখন তো অলরেডি 10টা বেজে গেছে, এবং তুমি আস্তে আস্তে 1:30 2টা বাজতে পারে, বিকেলে ট্রেনে আমার যেতে হবে। তারপর আচ্ছা ঠিক আছে ওয়েট করো, আমি তাহলে আসছি। সে আমাকে কিন্তু দেখেনি, দেখার পরে তারপরে গেলাম। যাওয়ার পরে বলতেছে কি, তুমি কিসে করে আসতেছো? আমি বলছি আমি তো সিএনজি করে আসতেছি। সে কি আচ্ছা, পরে তুমি অ্যাড্রেসটা দাও, তোমার পরনে কি মানে? আমি বলছি আমি তাও কিছু দেবো না, দেখি তুমি আমাকে চিনতে পারবি না। তারপরে আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে না, তুমি আসতেছো, এটা তো শিওর? আমি হ্যাঁ এটা শিওর। তারপরে বলে, তারপর আমি যখন সিএনজিতে নাইমে ভাড়া দিচ্ছি, তখন আমাকে সে ফোন দিয়ে বলে, তোমার মাথায় কি লালন না? আমাকে কি হ্যাঁ, এটাই নদী? আমাকে হ্যাঁ। পরে আল্লাহ গেলাম, আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল, এই কথা বললাম, কথা বলে মানে হোটেলে খাইলাম, বিলটা আমিই দিলাম, ওদেরকে দিতে দিলাম, কারণ এত দূর থেকে আসতে চিটাগাং থেকে। সম্পর্কটা কি ছিল আপনার? এই মানে সম্পর্কে তার সাথে যে বললাম না, শুধু প্রেমের অভিনয়। মানে অভিনয় তো আমরা বুঝতে পারছি, কিন্তু তখন পর্যন্ত ও কি জানতো যে আপনি ওকে লাভ করেন, ভালোবাসেন? হ্যাঁ, সে তখন ভাবতো কি, বলে কি নদী এখন তো আমি তোমাকে দেখছি, তুমি তো আমাকে দেখছো, তোমাকে এখন আমার অপছন্দ? আমি তো ভাবি মনে মনে, আপনি তখনও কথা দেননি না নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, মানে ছেলেটা কি জানতো যে আমি তাকে ভালোবেসি, তাকে বিয়ে করব? এটা ছেলেটা জানতো? হ্যাঁ, এই জন্য সে ঢাকাতে আর আসছে। আপনার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস? হ্যাঁ, আমার কাছে বিশেষ ছিল টাইম পাস, কারণ আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না। এক্স্যাক্টলি। আপনি ছেলেটার নাম কি বলছিলেন? রাকিব। রাকিব। তারপরে বলো কি, দেখো নদী তুমি তো আমাকে এখন দেখছো, এখন কি আমাকে অপছন্দ হয়? আমি বললাম কি না, পছন্দ তো হয়। তোমার কি আমার অপছন্দ হয়? কি না, তোমাকে তো মাথায় করে রাখবো, যাতে আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমি বললাম বাকি চল, তোমাকে আমি এখনই নিয়ে যাবো। আমাকে না, এটা তো কিভাবেই সম্ভব না, আমি তো এখন বাসা থেকে কিছুটাই বলিনি, তাহলে তোমাকে আমার বাবা মা অনেকটাই করবে, থানা পুলিশ করবে, তোমার অনেকটা ঘাবড়ে যাবে। তারপর বলে কি, তাহলে কি করবো? আমাকে যাই তোমার বাবা মাকে নিয়ে এসো।
তারপর বললো কি সত্যি বলতেছো, তুমি তো পর হয়ে যাবে না? আমি বললাম কি না, আমি পর হব না, তুমি যাও। তারপর সে আমাকে আরেকটা সিএনজি করে উঠায় দিল। আমি সরাসরি মিরপুরে চলে আসলাম। চলে আসার পরে ওই গেল, যাওয়ার পরে আমি পরের দিনকে ফোন দেওয়া, বলে কি তুমি ঠিক মতো পৌঁছাইছো? বলছে হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছাইছি, আমি বিকালবেলা আম্মুর সাথে কথা বলবো তোমার ব্যাপারে। আমার আচ্ছা ঠিক আছে বলো। আমার কাছে তাও মজা লাগতেছে, ওর আম্মুর সাথে সিরিয়াসভাবে আলাপ করবো, আমার কাছে মজা লাগতেছে। তারপর এখন দেখি ওর আম্মু বলে কি থাক বাবা, তুই তো চিটাগাঙ্গের ছেলে, আর মেয়ে তো ঢাকায়, আমি আমাদের এখানে গ্রাম সাইড, ওই মেয়ে কিছুও করতে পারবে না। আমাকেও সে আবার এটি বলে, দেখো নদী তুমি দেখো আমাদের বাড়িতে গরু আছে, এটা আছে ওইটা আছে, মাটির ঘর, থাকতে পারবে? আমি তুমি যদি যেখানে রাখো আমি সেখানেই থাকতে পারবো। অনেকটা মজা লাগতেছে। তারপরে সিরিয়াস এখন বলতেছে তার মাকে নিয়ে শুক্রবার দিন ঢাকাতে মানে আমাদের বাড়িতে আসবে। তারপর শুক্রবার দিন আসবে শিওর, বলে তোমার বাবা মাকে বলে রাখো আমি আসবো, তোমার বাবা মা যদি না দেয় আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তুমি তো রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি, তুমি এসো। তারপরে তুলে নিয়ে আসবো। তারপরে দেখি সিরিয়াস আসবে, সব কিছু গুছাই নিছে, ওর মা বাবা বড় ভাই আসবে। তখন রাকিব চলে আসবে? হ্যাঁ রাকিব চলে আসবে আমাকে নেওয়ার জন্য অথবা যে কোনো একটা করার জন্য। আপনার বাড়িতে আসবে আর কি, মানে কি বলে এটাকে, বিয়ের দাওয়াত, কি বলে বিয়ের দাওয়াত, মানে সম্বন্ধ নিয়ে আসবে, প্রস্তাব নিয়ে আসবে। হ্যাঁ। তারপরে আমি বৃহস্পতিবার দিন রাত্রে ওর সাথে কিছু কথা বলে একদম সিমটাই বন্ধ করে দিলাম, ওই জন্য আমার কিনা খোঁজ খবরই না পায়। কতদিনের সম্পর্ক? মাত্র 17 দিন হয়েছিল। মাত্র 17 দিনের মধ্যে এরকম সিরিয়াস হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আমার কণ্ঠ ভালো ছিল, আমি এখনো পর্যন্ত ছেলেদেরকে পটাইতে মনে হয় 1 মিনিটও লাগে না। আপনি দিনরাত 24 ঘন্টা রকিবের সঙ্গে কথা বলতেন? ওই 17 দিন, 24 ঘন্টা না, ধরেন 24 ঘন্টা আমি যে 4 থেকে 5 ঘন্টা সময় ওরে দিতাম। এই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা? হ্যাঁ। এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে কান পেতে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের সিক্রেটসগুলো নিয়ে মানুষকে সংশোধন করবার জন্য, আপনার মতো ভুল যাতে না করে সেই আহ্বানটি সবাইকে করবার জন্য তারা চলে আসতে পারেন। আমরা প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে আসার জন্য যে নাম্বারটি ওপেন রেখেছি 24 ঘন্টা, সে নাম্বারটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904904। ফিরছি 2 মিনিট পর। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেওয়ার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবারও এই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার, জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ, নদী আমরা যেখানটায় ছিলাম তারপরে ওই তো মানে আমাকে অনেক বিশ্রাইছে, আমি তখন এতটা ফিল করিনি। রাকিব শেষে পরে মানে আমার বাবা বাড়িতে আমাকে যেতে দিছে। এখন কিছুদিন আমার ভাই অসুস্থ ছিল, তারপরে এই জন্য আমাকে যেতে দিচ্ছে আমার হাজব্যান্ড, মানে 2 মাস থাকতে পারবো। তখন আমাদের বাড়িতে আবার কাজ করতেছিল, ছাদ ঢালাই দিব। তখন আমার আব্বু বলতেছে, মানে একটা ড্রাইভারের নাম্বার বলতেছে, এই নাম্বারটা আমি বলি, তুমি একটু এই নাম্বারটা লিখে দাও। তা আমি বলছি খাতায় না লিখে আমার ফোনে সেভ করে ফেলাইছিলাম। তো কতদিন পর আব্বুর নাম্বারটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে মানে নাম্বারটা তো আমার ফোনে ছিলই। তারপরে আমি ওর একটা মিস দিলাম, মিস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে অনেকটা দুষ্টামি করতে করতে, আমার বোনও ছিল তখন, আমার বোনটা অনেকটা বড় হয়ে গেছে, তখন দুষ্টামি করতে করতে অনেকটা কথা বলতে মানে ওই আমাকে প্রেমের অফার করা শুরু করলো। এখন থেকে ভালোই, তুই কথা তো হচ্ছে। আমি তাকে একদিন বলছি, তুমি কি ঢাকার না ঢাকার বাইরে? সে বলছে আমি চাঁদপুরের, কিন্তু মিথ্যা কথা, সে ছিল ঢাকার। ওকে, নাম কি ছিল?
তার নাম ছিল ইসলাম, ওকে কিন্তু তাকে আমি কখন ইসলাম বলে ডাকতাম না, সব গাড়ি চালাইতে তো সবসময় রানিংয়ে থাকতো, এই জন্য তাকে আমি রানিং বলে ডাকতাম। ওকে এই যে 5-6 মাস মানে সম্পর্ক বয়স হলো, মানে কি দেখা নাই শুধু কথা, কিন্তু হচ্ছে আমাকে অনেকটা লাভ করতো মনে হয়। মানে একদিন যদি তার সাথে আমি কথা না বলতাম, পরের দিন আমার ফোনে 200 টাকা পাঠিয়ে দিত। আমাকে এত টাকা পাঠিয়ে কেন, এত টাকা দাম করবে, এমন সময় আমার ফোনে 5,000 টাকাও জমা গেছে, প্রতিদিন 100 টাকা করে পাঠাইতো, একদিন কথা না বলে 200 টাকা পাঠাইতো। তাই আমি চলতে চলতে বলে কি, নদী আমি তো এখন বর্ষাকাল ফ্রি আছি, তোমার সাথে একটু দেখা করতে চাই, মানে মিরপুর মাজার রোড দেখা করতে আসবে। বলকে আসবে তো, পরে আমাকে আচ্ছা ঠিক আছে আসবো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাসা থেকে বাইরে যেতেছি, তুমিও বাইরে যাও। মানে তখন মাথায় একটা কাজ করছে, বাসা থেকে বাইরে যেতে আমারও বাইরে তো, তাদের চাঁদপুর থেকে আসতে এত সময় লাগে, এত কম সময়। তখন বলছে এখানে একটা ফুলের দোকান আছে, তুমি এখানে দাঁড়াও। যাওয়ার পর দেখি সে রিক্সা করে, সাদা লুঙ্গি পরে, কালো শার্ট পরে, মানে মানে আশেপাশে তো আসলে যেভাবে আসে ওইভাবে আসছে। এখন দেখি সে, মানে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, এটা আমি বিশ্বাসই করতে পারি না। সে এত সুন্দর, এত স্মার্ট, এত বিশ্বাস করতে পারি না। তারপরে সেদিন অনেক সময় চটপটের দিক দিয়ে রিক্সা করে ঘুরছি, 500 টাকা রিক্সা ভাড়া নিচ্ছে। ঘোরার পরে এই ছেলেটা কত নাম্বার ছিল? 2 নম্বর। 2 নাম্বার, ওকে। ঘোরার পরে আল্লাহ বললো কি আচ্ছা ঠিক আছে, এখন বাসা চলে যাও, অন্য এক সময় দেখা হবে। পরে আমি ওই বাসা যাওয়ার পরে আমি ওকে প্রশ্ন করলাম, সত্যি করে বলো তুমি কোথা থেকে আসছো, আর তোমার বাসাটা খুব চিনা চিনা লাগে। আমি আগেও বলছি, এখনও বলি। বলে কি আচ্ছা বললে তো তুমি যাবে না, তুমি তো মানে ঢাকায় আমি ছেলের সাথে কখনো কথা বলতে চাও না, আমাদের বাড়ি তোমাদের এলাকার আশেপাশে বইলাপুরে, তার থেকে তো আমাকে কাটতে হবে। সে যে এলাকার এমন আছে, আজকে দেখা করছে, কালকে এমন আছে, কথা বলতে হতে বলতে পারে আমি তোমাকে নিয়ে এমন এক জায়গায় যাবো। আমার তখন এটা পছন্দ হয়নি। তারপর আস্তে আস্তে তাকেও ব্লক করলাম। ব্লক করার পরে ও বিভিন্ন নাম্বার ফোন দেয়। তারপর যা সিমটাই বন্ধ করে দিলাম। সিমটা বন্ধ করার পরে এমন করে 2টা সিম হয়ে গেল। আমি 6-7 মাস পরে ওইটা বন্ধ করে আমার নতুন করে সিমটা, ওই আগে সিমটা ওপেন করছি। খোলার সাথে 3-4 দিন পরে সে আমাকে ফোন দিচ্ছে, রাখিবি দেখুন কি নদী তোমার ফোন বন্ধ কেন, তোমার কি হয়েছে? আমাকে দেখ রে ভাই, আমার অবস্থা না খুবই খারাপ ছিল রে ভাই, ফোনটা হারিয়ে গেছে, সিমটা হারিয়ে গেছে, আর উঠাইতে পারিনি, এই জন্য তোর সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আচ্ছা এখন তুমি কেমন আছো? আমি এখন আমি ভালো আছি। বাকি এখন আমি আসি, তোমাকে বিয়ে করবো, আমি তো এখন তোমার জন্য পাগল আছি, আমি তুমি বিয়ে করবো, আমার তো বিয়ে হয়ে গেছে। এটা আপনি বললেন? মানে এটা বললেন এই কারণে যাতে সম্পর্কটা শেষ হয়ে যায় আর না আগায় সামনের দিকে। তারপরে ওর মানে ওই একটা হোটেলে জব করতো, স্টাফ ছিল, আর ওর একটা মামা ছিল। মামা কি মানে সমান বয়সে 2-1 বছর বড় ছোট হতে পারে, মানে হোটেলের ম্যানেজার ছিল। মানে ওই অনেক মেয়েদের সাথে অনেক দুষ্টামি করে দেখে, আর মানে ওর ফোনটা মামার কাছে জমা রাখতো। তা মাঝে মাঝে আমিও ফোন দিতে আল্লাহ মামা রিসিভ করে বলতো কি আচ্ছা আপনি পরে ফোন দেন, আমি ওই আসলাম বলবো। তারপরে মামার সাথে 2-1 দিন কথা বললাম। মামা তারপরে আমার নাম্বারটা মামার ফোনে সেভ করে নিল, আমি বুঝতেও পারিনি। এক সময় মামা আমাকে কয়েক মাস পরে ফোন দিল। ফোন দিয়ে বলো কি তুমি কি নদী? আমাকে হ্যাঁ আমি নদী। আমি কণ্ঠ শুনে বুঝতে পারছি এটাই সেই মামা। আর তারপরে বুঝতে পারার পরে বলে কি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি কি? আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি সেটা তোমাকে জানাইতে চাই। আমি কেন ভালোবাসবো? আমি আচ্ছা আমি ওই মামা ডাক্তার থেকে আমিও মামা ডাক্তার। আমাকে ঠিক আছে, এটা পরে আমি আপনাকে উত্তরটা দেবো। সেদিন ছিল 5 তারিখ। বলে আচ্ছা তুমি আমাকে 6 তারিখে উত্তর দেবা। তারপরে আমি 6 তারিখে ভাবলাম আমি এখনও উত্তর ডিস্ট্রে পাইনি, 7 তারিখে দেবো। তারপর ভাবলাম তার সাথে মজা করছি, তার মামার সাথে একটু মজা করি, টাইম পাস তো টাইম পাসই, আর সে তো ঢাকার বাইরে। তারপর সেই মামার সাথে কথা বলতে বলতে 7 তারিখে বললাম হ্যাঁ বলার পরে তারপরে কথা চলছে। আবার এই 3-4 ঘন্টা কথা চলছে। কথা চলার পরে মামা একে বলকে আমি তো তোমাকে সম্পর্ক করছি, আমি তোমাকে বিয়ে করবো। আমি কীভাবে বিয়ে করবো? ফোনে বিয়ে করবো। ফোনে বিয়ে করবে কীভাবে? ফোনে কোন সময় বিয়ে হয়? তুমি তো আমাকে দেখলো না, বাকি আমি তোমাকে দেখিনি, তোমার কণ্ঠ শুনে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার ফেসবুক আইডিতে ঢুকে আমাকে দেখো, আমি চাবো না তুমি আমাকে ফ্রেন্ডশিপ পাঠাও না, শুধু আইডিতে ঢুকে আমাকে দেখো। তারপরে ঠিকই আমি তাকে দেখলাম, দেখে কি আছে মোটামুটি ভালো। আমাকে থাক দেখছি তো ছেলে হলে হয়েছে, মানে আপনার ভিতরে একটা পৈশাসিক আনন্দ হচ্ছিল ছেলে হলে হয়েছে, যেমনই ছেলে হলে হয়েছে। তারপর 15 তারিখে বলে আমি একটা মাজারে যাবো, সেদিন ছিল শুক্রবার। আমি একটা মাজার যাবো, মাজারে যেয়ে আমি যা বলবো তুমি মানে হ্যাঁ বলবে। আমি আচ্ছা ঠিক আছে, মানে মাজারে গেল, যাওয়ার পরে বিয়ে যেভাবে হয় ওইভাবেই মানে বলতেছিল। তারপর লাস্টে বলে কি আচ্ছা তুমি কবুল বলো। তারপর 3-3 বার কবুল। আমি এমনি মজা করে বললাম, তো মজা ফান। সে কিন্তু আমাকে দেখে নাই, মানে ওইভাবে ওই আমাকে স্ত্রীর ভাবে মেনে নিচ্ছে। পয়লা বৈশাখ আসলো। পয়লা বৈশাখ আসার পরে মানে ওই আমাকে বলতেছে তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার কাছে কখনো কিছু চাও না, শুধু নেক্সট টাইম তোমার ফোনে যখন কিছু টাকা না থাকলে আমি শুধু টাকাটা পাঠাই, এছাড়া কিছু চাও না। তাহলে এখন পয়লা বৈশাখে তোমার জন্য 5,000 টাকা পাঠাই, একটা বিকাশ নাম্বার দাও। আমি কি না 5,000 টাকা কেন পাঠাবো? আমার তো কিবিরা ভাই মানে টাকা পয়সার কিন্তু কিছু অভাব নেই, আমি টাকা দিয়ে কী করবো? আমার শুধু একটা এনজয় করা, মজা করা, এটাই। তারপরে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? আমি মানবো না কেন? তোর টাকা নিবি না কেন? আমি বললাম আচ্ছা এখন লাগবে না, এখন রাখো, আমার যদি কখনো দরকার লাগে আমি তোমার কাছে চেয়ে নেব।
আচ্ছা ঠিক আছে আমি রেখে দিলাম, তুমি কিন্তু চেয়ে নেবে, এটা আমাকে সাবধান। একসময় বুঝতে পারলো এত ওয়েটিংয়ে, ওর বাবা মা বুঝতে পারলো এত আমার ছেলের ফোন দোকান থেকে আসার পরে এত ওয়েটিংয়ে কেন থাকে। মানে ওর বাবা মা ওর জানার আমতে একটা মেয়ে ঠিক করে রাখলো, ওর মার অসুস্থর কথা বলে ওকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যেয়ে ওকে জোর করে বিয়ে করে দিল। পরে সেই বাসর ঘর থেকে বউ রেখে আবার রিটার্ন চিটাগাং চলে আসলো। তারপর বাবা মা তো বিস্তারিত আছে আমার ছেলে কই গেল। পরে ও যেদিন আসছে আইসে আমাকে ফোন দিচ্ছে, ওকে কি তুমি কোনো টেনশন করছো? আমি হ্যাঁ আমি তো অনেক টেনশন করছি। আমি তুমি ঠিক আছো? আমি তো ঠিক নাই। কেন? ওকে কেন কী হয়েছে? কয়েকে জানো আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে। কী হয়েছে? আমার বাবা মা আমাকে বিয়ে করে দিয়েছে। তো কবে বিয়ে করলো? কাকে আমি আজকে বিয়ে করে মানে বউ রেখে আমি কালকে বিয়ে করে আজকে চলে আসি রাত্রে ট্রেনে। এটা কে বলতেছে? রাকিবের মামা। রাকিবের মামা বলছে? হ্যাঁ। আমি কেন চলে আসছে একটা মেয়েকে বিয়ে করলে কেন চলে? রাকিবের সঙ্গে তো আপনার সম্পর্ক ছিল, পাশাপাশি ছিল, নাম্বার চেঞ্জ ছিল। রাকিব তো ব্লক করা অবস্থায় এখন রাকিবের মামার সঙ্গে সম্পর্কটা আছে। ওকে। তারপরে আমাকে কেন চলে আসলে? তুমি যাও। মানে তারপরে বাবা মাকে ফোন দেয়। তারপরে মেয়ে কি আর এইভাবে থাকবে এই বাড়িতে? তারপর মেয়ে বাবা বাড়িতে চলে গেছে। মানে এমন করে আবার ঈদ চলে আসছে, রোজার ঈদ চলে আসার পরে তারপর বলে কি দেখো কি বলো, আমি কি বাসায় যাবো? আমাকে বাসায় যাবে না কেন? যাও। কি আচ্ছা ঠিক আছে যাই। কিন্তু যাওয়ার পরও মেয়ের সাথে কিন্তু নাই। তারপর তখন একটা করে এলো, মানে ওর মেয়ের গার্জেন বললো কি বলছে বলে তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে এইভাবে রেখে চলে গেলে কেন? এইভাবে কি আমার মেয়ে থাকবে? আপনাদের মেয়েকে বিয়ে করার আগে কি আমাকে প্রশ্ন করছিলেন? যদি না থেকে নিয়ে যান। তারপরে তখন মেয়ের কাবিন ছিল 5 লাখ টাকা। তখন বলো কি সারাসারি করতে হলে 3 লাখ টাকা দিতে হবে। তবে সে বললো আমাকে 2 থেকে 3 মাসের সময় দেন, আমি 3 লাখ টাকা দিয়ে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আমি তখন ভাবি সে মেয়েটার জীবনটা কেন সে নষ্ট করবে? আমারটা তো টাইম পাস, আমি তো রিয়েল না। তখন আমি মনে মনে এই কথাটা ভাবতেছি আর মানে তার থেকে একটু মানে সরতেও চেষ্টা করতেছি, দেখি তার থেকে একটু সরতে পারি কিনা। বলো কি আমি এখন চিটাগাং থেকে কক্সবাজার ট্রান্সফার হয়ে যাবো, আমি তোমাকে নিয়ে ওখানে নিয়ে থাকবো। মানে এবার না বলে কষ্ট পাবে, কারণ তাকে তো আমিও এখন একটু ভালোবাসতে শুরু করছি। তারপরে বলে আচ্ছা ঠিক আছে যেটা ভালো পাবে সেটাই করবো। তারপরে এই সময় আরেকটা ছেলে চিটাগাং থেকে এই একইভাবে শুধু রং নাম্বার আবারও ফোন আসছে। ফোন আসার পরে মানে আবার সে মেসেজ করছিল প্লিজ কল মি, মানে কলটা ব্যাক করতে বলছিল। তারপরে দিন আমি ব্যাক দিয়েছি, ব্যাক দেওয়ার পরে একটা ছেলে মানে চিটাগাং বাসায় কথা বলো তো আমি বুঝতে পারি না, কী বলে না বলে কিছুই বুঝি না। তারপরে মানে কথা বলতে এক সপ্তাহ মতো কথা বললাম। আমি এখন ভাবি কি থাক ওকে তো আমার বলতে হবে, যে করেই হোক তাকে বলতে হবে। একদিন ছেলেটা অনেকটাই ভদ্র ছিল, সে মুরগির ব্যবসা করে। তারপরে সেই 2টার দিকে মানে খাওয়া দিয়ে বাসাতে বাইরে আমাকে ফোন দিয়েছে, মানে যাবে 4টার দিকে আমার বাসাতে বাইরে আমাকে ফোন দিয়েছে। তারপরে কথা মানে বলতেছে। তারপর আমাকে আচ্ছা অনেক কথা তো শুনলাম, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কী কথা বলো? কী কথা বলো? তারপরে বললাম আমি না আপনাকে ভালোবাসি। আপনি কি বলেন? হ্যাঁ বলেন অথবা না বলেন, যে কোনো একটা এখনই বলেন, তাহলে বলক মারবো। তারপরে বলে কি ঠিক আছে তুমি একটা কথা বলছো, আমি এটা এখন অ্যান্সার দিব না, দিব পরে। আমাকে কতক্ষণ পরে? দিব পরে, এটাই। তারপরে মানে তারপরে তখন 2টার আরেকটা দিকে বলছি। তারপরে এমন করতে করতে মানে কিছুক্ষণ পরে ফোন দেয়, কিন্তু আমাকে কী অ্যান্সার কী বলছি না এখন না পরে। তারপরে রাত 3টা বেজে গেল। তখন ছিল বুধবার, আপনার অনুষ্ঠান ছিল 1টা পর্যন্ত, আমার অবশ্যই জেগে থাকতে হবে। তারপর অনুষ্ঠান শোনার পরে আবার ফোন দিয়েছি। পরে আচ্ছা আমি আর 1-1.5 ঘন্টা রাখবো, ফ্রি হয়ে তোমাকে জানাবো। তারপরে ফ্রি হয়ে জানালো হ্যাঁ আমি তোমার সেটা রাজি হওয়ার পরে তারপরে মানে এবার কথা চলতে আছে। ওর মাল শেষ হয়ে যায় 3টা 3:30, ওই বাসা যায় 6টায় 7টায়। মানে তখন পুরো কয়েক ঘন্টা আমাকে সময় দেওয়ার পরে মানে রাকিবের মামা ওকে লক দিচ্ছে। তখন আমি না ঠিক আছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন রাকিবের মামার বিয়ের সংসারটা ভেঙে না যাক। হ্যাঁ এবং এর জন্য আপনি মানে আস্তে আস্তে ওর জীবন থেকে সরে যেতে চাইতেছি। মানে যখন অন্য কারোর উপর ইনভলভ হচ্ছে। হ্যাঁ আমি ভাবছি তাকে আমি 3-4 ঘন্টা সময় দিলাম, এখন যদি আমি 2 ঘন্টা সময় দিই আমার আস্তে আস্তে কমে যাবে। এটা তো আপনার জন্য নেশার মতো হয়ে গেছে, কারণ না কারোর সঙ্গে কথা বলতেই হয়, না হলে আপনার ভালো লাগে না। হ্যাঁ আমারও কথা বলতে হয়। তারপরে আমি তার লাইফ থেকে সরে যাবো, অন্য কারো লাইফে যাই একটু এনজয় মজা করবো। তারপর আমি এখন ওই ছেলের সাথে কথা বলে মাঝে মাঝে রাকিবের মামা আমাকে ফোন দিয়ে ওয়েটিংয়ে পায়। আমার ফোন ওয়েটিং পেলে ওর মাথা অটোমেটিক গরম হয়ে যাবে। আর ওই যে মিঠু এই ছেলেটা অনেকটাই ভালো, মানে ওয়েটিংয়ে পাইলো, মানে একটা ভুলভাল দিয়ে একটা প্রশ্ন দিয়ে কাটা পেতাম। তাহলে ভাবি 2টা সিম নেই, 2টা ফোন থাক, তাহলে দুজনকে সময় দিতে পারবো। তারপরে ওই রাকিবের মামা কি করলো, এক পর্যায়ে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। হ্যাঁ ডিভোর্স দেওয়ার আগে আপনার সঙ্গে কথা বলেছিল যে এরকম? না আমাকে বলেনি। ডিভোর্সটা কি আপনার কারণেই হয়েছে? আমি ভাবে মনে হয় আমার কারণেই হয়েছে। আমি তো যদি তাকে এমন করে ভালোবাসার অফার না করতাম, মানে এমন করে না জড়াইতাম, তাহলে তো মনে ডিভোর্স তো হতো না। কিন্তু আপনার সঙ্গে জড়ানোর পরে তো সে বিয়ে করেছে। হ্যাঁ তাহলে সে বিয়ে কেন করলো? বিয়ে বাবা মা জোর করছে, যদি বিয়ে না করস তাহলে আমি আর তো বাবা মারা যাবো। ঠিক আছে তো ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ
তারপরে মানে কথা বলতেছি বলতে বলতে মানে এক সময় দেখি কি মানে ওয়েটিংয়ে পাইলো রাত বাজে 2টা, মানে ওই ছেলেও ফোন দিয়েছে, মিঠুও ফোন দিয়েছে, রাসেলও ফোন দিতেছে। মানে ওয়েটিং পাওয়ার পরে বললাম কি আমার রাসেল তুমি এই মুহূর্তে কল দাও, তুমি এই মুহূর্তে কল দাও, মানে এই মুহূর্তে আর অডিও কল তো মানে হয় না। ওকে, পরে রাসেলটা হলো যার বউ ডিভোর্স হয়ে গেছে, রকিবের মামা। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ছেলে যে মিঠু। রাসেল এবং মিঠুর দুজনের সঙ্গে আপনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ। পরে বললাম কি তাহলে যে আবার 2টা ফোন কিনলাম, তাহলে কথা কি মানে 2 হেডফোন দিয়ে দুজনই লাইনে রাখতাম, দুজনের সাথে একই কথা চালিয়ে যেতাম। মাঝে মাঝে কোনোটা রাগ করে আমাকে উল্টা পাল্টা কথা ঘুমো, তাহলে একটা না একটা রাগ করে কাইটা দেবো, তাহলে একটার সাথে চালিয়ে যাবো। একটা গন্তব্যহীন একটা রিলেশনশিপ। এবং আপনার জায়গা থেকে যে শুধু টাইম পাস, আপনাকে কোম্পানি দেওয়ার কেউ নাই, এটার উপর বেসিস করে আপনি ছেলেদের সাথে এই ধরনের মিথ্যা অভিনয় করে যাচ্ছেন। আচ্ছা, তো এই সম্পর্কের মধ্যে কি অনৈতিক, পুরো সম্পর্কটাই অনৈতিক? তারপরে জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে ভার্চুয়ালি কোনো মানে ফোনের মাধ্যমে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি হতো কিনা? হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন। তারপরে একদিন মিঠু বলতেছে, দেখো নদী, তুমি তো আমাকে কখনো তোমার ইমো নাম্বারটা দিলা না, তোমার হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, তোমার ফেসবুক আইডি পাইছি, আমাকে তুমি দয়া করে ফেসবুক আইডি করতে পারলে, আমি মনের টানে সব পাইতে পারি। কিন্তু আসলে সেটা ছিল মিথ্যা কথা, মানে আমার থেকে ফেসবুক আইডিটা নেওয়ার জন্য। তারপর আমি ফেসবুক আইডিটা দিলাম, ফেসবুকে ঢুকে দেখো, বলো কি মাশাআল্লাহ তুমি তো একদম পাগল করার রূপ নিয়ে আমাকে পাগল করে দিয়েছো। ওকে ঠিক আছে, তুমিও আমার আইডিতে। ওটা কি রিয়েল ছবি ছিল আইডিতে? হ্যাঁ, রিয়েল ছবি ছিল। ওকে, আমরা এই ফাঁকে প্রিয় শ্রোতা নদীর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দেখাচ্ছি, স্টুডিও পিকচার যেটাকে বলে। আপনারা চাইলে ওনাকে দেখার জন্য আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি RJ কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ফেসবুক আইডি দেখলাম আপনার। হ্যাঁ, তারপরে মানে এমন করে কথা হচ্ছে, তারপর আমিও তার মানে আমি যেরকম ছেলে পছন্দ করতাম, মানে বলতাম তোমার কোন ধরনের ছেলে পছন্দ, তা বলতাম আমার মানে ছেলেদের মানে থাকবে সুন্দর, হ্যান্ডসাম, হালকা হালকা দাড়ি, মানে এরকম ছেলে। দেখি কি তার আইডিতে ঢুকে ঠিক আমি যেরকম পছন্দ করতাম ঠিক একই রকম কিবরিয়া পাই। তারপরে বললাম কি তুমি তো একদম দেখার মতো ছেলে, পছন্দ হয়েছে? আমাকে হয়েছে তো। তারপর রাকিবের মামা মানে এমন করে তারপরে এক সপ্তাহ বলো দেখো নদী আমি তো ওকে ডিভোর্স দিয়ে দিছি, তুমি কি বলো? তুমি আমাকে তো বলো না কেন ডিভোর্স দিলে কেন? পরে আমি তারপরে সেদিন 21 তারিখ ছিল, আমি বললাম কালকে 22 তারিখ, তুমি কালকে ফোনে একটু এমপি ঢুকে আমি তোমাকে একটু ভিডিও করে দেখবো, মানে সেই দেখাই হবে শেষ দেখা। তো আচ্ছা দেখলাম, দেখার পরে বললাম কি তুমি আমাকে আর কখনো দেখতে পারো না, আমি তোমার জীবন থেকে চলে যাবো, সারা জীবনে যেন সে ওই মনে হচ্ছে আমি কিনো দুর্ঘটনা ঘটাবো, কিন্তু আমি কিছুটাই করবো না। তারপর সেদিন থেকে আর আমি সব জায়গাতে ব্লক করে দিলাম, যোগাযোগ নেই। তারপর সেই নতুন একটা আইডি গুলো আমাকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছিল, সেটা অ্যানসার করছে, আমার ছবিটুকু কিছু ছিল না, কিন্তু ওই মাঝে মাঝে করতো, মানে আমাকে নিয়ে অনেক কথা বলতো, নদী তুমি আমাকে কষ্ট দিও না, ফিরে আসো আমার জীবনে যেখানেই থাকো। আমি ঘটনাকে একদম সংক্ষিপ্ত করে ফেলতে চাই। আপনি এরকম কতগুলো ছেলের সঙ্গে জড়িয়েছেন এখন? সব মিলিয়ে এই 12 থেকে 13 জন। এবং এদের ব্যক্তি জীবনে অনেক ধরনের ক্ষতি হয়েছে আপনার এই সম্পর্কের দ্বারা। আপনার কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে মানে আমাদের এলাকার মানে একটা ছেলে আমাকে কাকিমা বলে রাখতো, আমাদের কেন না ছেলেদের বাড়ি হচ্ছে মানে সিঙ্গারে, মানে আমাদের এখানে ভাড়া থাকতো, আমাদের বাড়িতে গেটে ঢুকতো না, মানে ফলো করতো। সে এমনি মাঝে মাঝে আসতো, কথাবার্তা বলতো, শেষ আমার শাশুড়ি মাও থাকতো, আমার ভাগ্নিও থাকতো, মানে সে আসতে আমাদের বাসায়। আসার পরে মানে আমার মেয়েটা তখন আমার কোলে ছিল, মানে 8টা বাজে তো, মানে ছোটো মানে ঘুমায় যাবে, ঘুমাচ্ছে, তখন আমি ওরে শোয়া মানে করলাম, মানে মুসুরিটা টানাচ্ছি, মুসুরি টানা, সে মানে কয়েকটা সেলফি নিছে আমার, আমি জানি না সে কেন সেলফিটা নিছে, এমন নিছে সেলফিটা নেওয়ার পরে মানে কিছু লোক মানে হঠাৎ করে মানে মেয়েটা শোয়ার পর মানে ওরা হঠাৎ করে আমার রুমে ঢুকে পড়ছে। আমার শাশুড়ি ছিল, বাগনি ছিল, ওরা ওই রুমে ছিল, আর ছেলেটা আমার রুমে ছিল। মানে হেরা ভাবছে কিনা কি কথা, কি বেরোবে, আজকে আমি সত্য কথা বলতেছি, তার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে আমার রুমে এসে বলা যায় তুই এই বিত্তে সুস কিনলাম, বলার পরে সেও তুতো খাই গেছে, কী রে কী হলো, কী কারণে এলাম, কী হলো। পরে তাকে অনেক মারলো, আমাদের বাড়ির পাশে একটি ক্লাব আছে, মানে এলাকার নেতা ফেতাদের, পরে ওই ক্লাবে নিয়ে গেলে অনেক মারলো, কিন্তু আমাকে কিছু বলেনি। তখন আমি বলছি আমাকে তোমরা কিচ্ছু করতে পারবে না, আমার হাজব্যান্ড আছে, তাকে তোমরা ফোন দানো, সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, তোমাদের বিচারে রায় যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, আর আমার হাজব্যান্ড যদি আমাকে নিয়ে খায় তাহলে তোমরা কিছু বলতে পারো, আমার গায়ে একটা হাতও দিবে না। তারপরে বলতেছে ঠিক আছে ওই তো এবারে বউ, ওরা কিছু বলতে পারো, ওরে মাইতিকা, ওর ইচ্ছা মতো, কিন্তু ওরা অনেক মারছে, মারার পরে রাত্রে ওরা আমার হাজব্যান্ড দোকান থেকে আসছে, আসার পরে রাত্রে মানে এলাকার অনেকজন কী বলবো কি রে ভাই, আমি তখন লজ্জায় মাথা হেট হয়ে গেছে, আমি কি করলাম, কি হলো, কিছু তো হলো না কেন। পরে আল্লাহ বিচারে ডাকানোর পরে বললো তুমি
তুমি যদি মানে সব বিচার যা সব কিছু হলো, ওই ছেলের সাথে আমার কখন দেখা হবে না, কথা হবে না, আমার নাম্বার চেঞ্জ, ছেলের নাম্বার চেঞ্জ, সব কিছু মেনে নিল। এখন বলতেছে তুমি যদি এই বউ নিয়ে খেতে চাও তাহলে তোমার 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, আজ না দিলে কালকে ভিত্তি দিতে হবে। তারপর আমার হাজব্যান্ড মানে 1 লক্ষ টাকা, এটা এই সাধারণ কাজের জন্য, আমি একটা এলাকার ছেলে, এই সাধারণ কাজের জন্য 1 লক্ষ টাকা জরিমানা, তোমরা এটা কী বলো, ডাকাতের কথা বলো। তারপরে সে বললো ঠিক আছে 50,000 টাকা কালকে নিয়ে নেও। আমার হাজব্যান্ড কাল পরের দিন 50,000 টাকা দিয়ে দিল। 50,000 টাকা দেওয়ার পরে তারপর সে আমাকে প্রশ্ন করলো, তুমি কি সত্যিই বলো এমন ধরনের কাজে জড়িত আছো? আমি বললাম না, আমি এমন ধরনের সত্যি এমন ধরনের কাজে জড়িত নেই, তোমার প্রবলেম থাকতে পারে ঠিক আছে, কিন্তু আমি এমন কাজ কখনো করতে পারি না। তারপরে দুলাভাই জানেন, সে আমার দুলাভাই আসছিল, মানে আমার বাবা বাড়িতে কাউকে জানায়নি, শুধু আমার বউ। আপনার এই ঘটনা মোটামুটি সবাই জেনে গেল এরপরে? সবাই জেনে গেল, মানে এলাকা সবাই জেনে গেল, মানে অমুকের বউ এই কাজটা করছে, কিন্তু একদম মিথ্যা। আমি আজকে আপনার সামনে মিথ্যা কথা বলবো না, সবাই আজকে সবাই শুনবে এই ঘটনাটা। তারপর বলছে কোকে ঠিক আছে তুমি আর কখনো কারোর সাথে কথা বলো না। আমি তো তখনই বলছি এই ফালতু ছেলেদের সাথে কথা বলতে বলো, আর বাড়িতে আসতে দিও না। কেন দিস যাজ্ঞা, ওরা ওইসব আপদ বেলায় গেলে কী হবে। আমি বললাম দেখো এমন এমন ঘটনা, এই জন্য আমি ডাকাইছি, এর জন্য কিছুই না, তো আমি জানি। তারপরে ছেলেটা মানে সেদিন আমি বুঝতে পেরেছি ঘটনা অনেক জটিল, অনেকগুলো ছেলে যেহেতু আপনার সঙ্গে এভাবে ইনভলভ হয়েছে, সুতরাং তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। শেষমেশ কি দাঁড়িয়েছে, এখনকার কি অবস্থা? এখনকার অবস্থা মানে সবাই আমার জীবন থেকে আমি ইচ্ছে করি মানে আস্তে আস্তে সারাই দিছি। এখন শুধু আছে মিঠু, মানে আজকে আমি ওকে বলছি এমন এমন ঘটনা আমি এফএমে যা বলবো, তুমি প্লিজ আমার গল্পটা শুনো, মানে ওই শুনবে বলছে। শোনার পরে সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমি ভাবছি তো আপনি আমাকে একটা কথা বলেন, হাজবেন্ডের সমস্যার সমাধান কি হয়েছে? না স্যার, সমাধান হয়নি। তো হাজবেন্ডের এই সমস্যার সমাধান না হওয়ার প্রেক্ষাপটেই আপনি এমন একটা দিন শুরু করেছিলেন, এমন একটা জায়গাতে শুরু করেছিলেন মানুষের সাথে টাইম পাস করা। কেউ কেউ হয়তো বা সেটাতে হাজবেন্ডেরই দোষ ভাববে, তো আপনার হাজবেন্ড তো কারেকশন হয়নি। আপনি এতগুলো ছেলের সঙ্গে অনেকভাবে জড়ালেন, সেটা ফোনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন, আপনি তো শেষমেশ সুখের দেখা পেলেন না, পেয়েছেন কি? না মানে যেমনটা আছে মানে পুরা পাশটা সবই আছে, শুধু একটা অভাব, তার ভালোবাসা থেকে তুমি বঞ্চিত। তো এই জিনিসটা যেহেতু আপনি অন্যায়ভাবে পেলেন না, তাহলে মানুষদেরকে আপনি কি সাজেশন দিবেন? আজকের অনুষ্ঠান থেকে কি বলার আছে যারা শুনছেন আমাদের এই সিক্রেটস? প্রথম কথা হলো কেন বাবা মা জানি এমন বয়স্ক লোক দেখে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে না দেয়। ওকে। দ্বিতীয় প্রশ্ন হলো আমার মতো করে জানি কেন ছেলেদেরকে না ঠকায়। ওকে। তৃতীয় প্রশ্ন হলো মিঠু